ওয়েলকাম স্টুডেন্টস, আমি সাত্তার স্যার বলছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা খেয়াল করছো, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কসেক থেটা, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে বুঝতে হবে। আমি দেখো এখানে তীর চিহ্ন দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে সাইন থেটার সাথে সম্পর্ক কোসেক থেটার। খেয়াল করেছো নিশ্চয়ই? সাইন থেটার সাথে কোসেক থেটার সম্পর্ক, তাহলে কি হলো? এই সূত্রটা দেখো, সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কোসেক থেটা আর কোসেক থেটা ইকুয়াল টু 1 বাই সাইন থেটা। একজন আর একজনের উল্টা সম্পর্ক। সাইন থেটার সাথে কোসেক থেটার, কিন্তু ওরা একজন আর একজনের উল্টা। তাহলে এটা যদি তুমি দেখো যে তীর চিহ্ন দিয়ে যার সাথে আমি সম্পর্কটা বোঝাচ্ছি, এটা মনে রাখলে এই দুইটা সূত্র কিন্তু তুমি সহজেই মনে রাখতে পারো। সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কোসেক থেটা এবং কোসেক থেটা ইকুয়াল টু 1 বাই সাইন থেটা। এরপরে দেখো কোস থেটার সাথে সম্পর্ক কার আমি দেখিয়ে দিচ্ছি। কোস থেটার সাথে সেকের সাথে সম্পর্ক দেখছো, কোস থেটা সেক থেটার সাথে সম্পর্ক। তাহলে কি হলো? কোস থেটা ইকুয়াল টু 1 বাই সেক থেটা আর সেক থেটা ইকুয়াল টু 1 বাই কোস থেটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এই সম্পর্ক দুটো যদি আমরা জানি, তাহলে কিন্তু এই সূত্র দুটো সহজেই আমরা মনে রাখতে পারি। এরপরে দেখো ট্যান থেটার সাথে সম্পর্ক কট থেটার। এখন দেখো ট্যান থেটা ইকুয়াল টু 1 বাই কট থেটা এবং কট থেটা ইকুয়াল টু 1 বাই ট্যান থেটা। তাহলে এই যে 6টা অনুপাত, এর সাথে সম্পর্কটা তোমার মনে রাখতে হবে যে সাইন থেটার সাথে কোসেক থেটার সাথে সম্পর্ক, কজের সাথে সেকের সাথে সম্পর্ক আর ট্যানের সাথে কটের সাথে সম্পর্ক। তাইলে তোমরা এই সূত্রগুলো সহজেই বুঝতে পারবা। এরপরে দেখো আমি তারকা চিহ্নিত দিয়ে দুটো সূত্র দিয়েছি। ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা, এটা মনে রাখতে হবে। ট্যানের সাথে কোটের সাথে সম্পর্ক একজন আর একজনের উল্টা, তাইলে কট থেটা ইকুয়াল টু কোস থেটা বাই সাইন থেটা। এরপরে দেখো আমি এগুলোকে মূল সূত্র বলছি। আমি অঙ্ক করার সময় এই সূত্রগুলো লাগে। মূল সূত্র দেখো 3টা, 1 2 3। হ্যাঁ, এর মধ্যে আবার এদের বিকল্প সূত্র আছে। প্রথম মূল সূত্রটা সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা এপাশ ওপাশ করে নিয়ে আসি, ক নম্বরের সূত্র আমরা একটা বের করতে পারি। দেখো সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু 1টা ডান পাশে ছিল, কজ স্কয়ার থেটাটা বাম পাশে ছিল, সেটাকে আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম। তাহলে সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থেটা। এরপরে খ নম্বরে দেখো আমরা কজ স্কয়ার থেটাকে বাম পাশে রাখলাম, সাইন স্কয়ার থেটাকে ডান পাশে নিয়ে নিলাম মাইনাস করে। তাহলে কি হলো? কজ স্কয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। এরপরে দেখো 2 নম্বর সূত্রটা সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এই সূত্রটা এভাবে থাকে, ক নাম্বারের মতো থাকে, কিন্তু আমি এইভাবে করে দিয়েছি এই কারণে যে 1 নাম্বার সূত্রের সাথে তোমার এটা মিল থাকে, যেন তোমার বুঝতে মনে রাখতে সুবিধা হয়। 3 নাম্বার সূত্রটাও তাই, ক নাম্বার সূত্রটা মূলত থাকে বইয়ে, কিন্তু আমি এইভাবে দিয়েছি তোমার মনে রাখার সুবিধার্থে। এইভাবে সূত্রটা লেখা যায়। দেখো সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যখন সেক স্কয়ার রাখলাম, তখন এই ট্যান স্কয়ার থেটাটা বাম পাশ থেকে মাইনাস ছিল, সেটা ডান পাশে প্লাস হয়ে গেল। তাহলে সেক স্কয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থেটা। এরপরে খ নম্বর সূত্রটা দেখো, এই 1টাকে ডান পাশের 1টাকে যদি আমরা বাম পাশে মাইনাস করে নিয়ে আসি, তাহলে আরেকটা সূত্র বসানো যায়, সেটা হলো সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান 1 ইকুয়াল টু ট্যান স্কয়ার থেটা। সূত্রগুলো যখনই তুমি মনে রাখবা, বুঝা মনে রাখবা, তখনই কিন্তু অঙ্কগুলো পারা সহজ হবে। এই ত্রিকোণমিতির অঙ্কগুলা পারার পূর্ব শর্তই হলো তোমার সূত্রগুলা মনে রাখা। 3 নম্বর সূত্রটা দেখো, কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এখানে ঠিক তাই ক নম্বরে কোসেক স্কয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থেটা।
পদটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম প্লাস করে। এরপরে খ নাম্বারের সূত্রটা দেখো, cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। এই ডান পাশের 1টাকে আমরা বাম পাশে মাইনাস করে নিয়ে আসলাম। এরপরে দেখো sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কখনো কখনো এইভাবে বলা হয় যে sin থিটা লম্ব বাই অতিভুজ সাগরের লবণ অনেক। হ্যাঁ, সাগর মানে সাইন, লম্ব মানে লবণ, অনেক মানে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু কবরে ভূত অনেক, অর্থাৎ cos মানে কবর, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। তার মানে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর tan থিটা ইকুয়াল টু লম্বা টেরা ভূত, অর্থাৎ টেনকে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেনকে টেরা লম্বা ভূত, লম্বা ভূত মানে ভূমি। এভাবেও অনেকে মনে রাখার সুবিধার্থে, যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয় সেভাবে তোমার মনে রাখতে পারো। তাহলে কি হলো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা এখন পরের শীটে চলে যাব। এখানে দেখো ত্রিকোণমিতির যে অনুপাতের যে মানগুলা, আমরা এটা সাধারণত 9.2 অনুশীলনী করতে গিয়ে এই মানগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। এই মানগুলো দেখো কিভাবে তুমি ব্যবহার করতে পারো, মনে রাখতে পারো কিভাবে তুমি যদি ছক কাটো, দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। বই অবশ্য তোমাকে অন্যভাবে দেওয়া আছে, সেভাবেও মনে রাখতে পারো। সেভাবে মনে রাখলে তোমাকে করতে হবে, এই সমস্ত জিনিসটা বানিয়ে নিতে হবে। সেটা পরীক্ষার হলে সময়টা বেশি লাগে, এই জন্য আমি বলি তুমি মুখস্থ রাখো। সাইন থিটা, cos থিটা, tan থিটা। দেখো সাইনের উল্টা আমরা জানি cosec থিটা, তাইলে cosec থিটার মানটা আমার না জানলেও হয়, আমি মানটাকে শুধু উল্টিয়ে দিলেই হয়ে যাবে। cos-এর উল্টা আমরা জানি sec থিটা, তাইলে sec থিটার মানটা আমি মুখস্থ না করলেও হয়, শুধুমাত্র উল্টিয়ে দিলেই হয়। আর tan থিটার উল্টো হলো cot থিটা, সেটা না জানলেও হয়, উল্টে দিলেই হয়। এখন দেখো উপরে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই তিনটা আমরা নিচ্ছি অনুপাত sin cos tan। এখন এই প্রথম ঘরটাকে যদি আমরা একক ধরি, তারপরে আমরা যদি মানটা বসাই এবং সেটা মুখস্থ করার পদ্ধতিটা কিভাবে তুমি মুখস্থ করতে পারো অল্প সময়ের মধ্যে, দেখো 0 1 0, ওইটাকে একক ধরে আমি নিচের দিকে আসলাম 0 1 0, এরপরে লাস্টের ঘরে আসলাম 90 ডিগ্রির ঘরে আসলাম, 0কে একক ধরে কিন্তু আমি আসছি 0 1 0, তারপরে অসংজ্ঞায়িত। তাহলে আবার খেয়াল করো 0 1 0 0 1 0 অসংজ্ঞায়িত। এরপরে দেখো sin 30 হাফ, cos 60 হাফ। এভাবেই তোমাকে মুখস্থ করতে হবে এবং লিখতে হবে বারবার, sin 30 cos 60 হাফ। এরপরে দেখো sin 60 cos 30 √3/2, sin 60 দেখো আর cos 30 √3/2, আর খেয়াল করো। এরপরে দেখো sin cos 45 ডিগ্রি 1/√2 1/√2, দুটোটা কিন্তু একই মান, sin cos 45 ডিগ্রির মান 1/√2, খেয়াল করছো নিশ্চয়ই। এরপরে দেখো tan 30 মানটা যদি আমি মনে রাখি যে 1/√3, এরপরে লবে যে 1টা আছে পাশের ঘরে আমি বসালাম, আর নিচে হরটা যে √3 আছে তারও পাশে আমি √3 বসালাম। তাহলে আমার এই তিনটে অনুপাতের মানগুলা কিন্তু আমি আমার হয়ে গেল। এইভাবে যদি আমি
10 থেকে 20 বার ছকটা করে বাসায় লিখি, তাহলে কিন্তু আমার মানটা সহজেই মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো সাইন থিটার সাথে কসেক থিটার সম্পর্ক, তাই না? এখন সাইন 30 ছকের মধ্যে আমাদের ছিল হাফ, তাহলে আমি কিভাবে কসেক 30, তাহলে কসেক 30টা হাফটা যদি উল্টে দিই তাহলে 2/1 হয়, নিচে 1 দিলেও যা না দিলেও তাই, তাহলে 2 পেয়ে গেলাম। আবার দেখো কোজের সাথে সম্পর্ক কার? কোজের সাথে সম্পর্ক সেকের, তাহলে cos 30 মান আছে আমাদের √3/2, তাহলে নিশ্চয়ই sec 30টা তার উল্টা হবে, এই যে 2 উপরে গেল, √3টা নিচে গেল, 2/√3। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? এরপরে দেখো tan 30 মান আমাদের দেওয়া ছিল 1/√3, এই যে এখানে শীটের মধ্যে tan 30 মান 1/√3। দেখো যখন আমি cot 30 করতে যাব, এটা আমার মুখস্থ রাখার দরকার নেই, আমি জানি যে উল্টাই দিলেই হয়ে যায়। তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই, 1টা নিচে গেল, নিচে 1 থাকলেও যা না থাকলেও তা, √3টা উপরে গেল, তাহলে cot 30 ডিগ্রি মান √3 হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী শিটে চলে আসছে। সূত্রগুলো দেখানো হয়ে গেছে, এখন আমরা কয়েকটা অঙ্কে চলে যাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে অঙ্কে গেলে পরে। দেখো 9.1-এর 2 নম্বর অঙ্কটা খেয়াল করে একটু। 1 নম্বর অঙ্কগুলোর মধ্যে সবগুলোই আমাদের অবজেক্টিভ টাইপের। এখন 2 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে sin a = 3/4, আর প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে কোণ এ এর বিপরীত বাহু, কোণ এ, যে কোণটা এখানে থাকে চিত্রের মধ্যে দেখো হলো একটা সমকোণী ত্রিভুজের সমকোণটা 90 ডিগ্রি, তারপরও আরো 2টা কোণ থাকে, তাই না? আরো 2টা কোণ, যে কোণটা তুমি ধরবা সেই কোণের বিপরীত বাহুটাই কিন্তু তোমাকে লম্ব ধরতে হবে। যেমন এখানে যে এ কোণটা আমি ধরছি, এই চিত্রের লম্ব আমাকে ধরতে হবে বিসি। যদি এখানে সি কোণটা ধরতাম তাহলে কিন্তু লম্বটা ধরতাম আমরা এবি। এটা কিন্তু খেয়াল করে দেখো, এ কোণের বিপরীত বাহু লম্ব, এ কোণের বিপরীত বাহুটাই লম্ব, লম্ব কত? 3। আবার দেখো এ কোণের বিপরীত বাহু, সরি এখানে তো অতিভুজটা তো আমরা জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এসিটা অতিভুজ জানি, অতিভুজটা হলো এখানে 4। তাহলে সন্নিহিত বাহু ভূমি, সন্নিহিত বাহু অতিভুজ চলে গেল, লম্ব চলে গেল, যে সন্নিহিত বাহুটা থাকে সেই সন্নিহিত বাহুটা ভূমি, সেটা সূত্রটা হলো যে অতিভুজ স্কয়ার মাইনাস √অতিভুজ স্কয়ার মাইনাস আরেকটা যে বিপরীত বাহু আছে সেটা স্কয়ার। যেমন আমরা যদি এটাকে সূত্রটা ধরি, আমরা AC² = AB² + BC²। এখন আমরা যদি AB² রেখে দেই তাহলে কি হয়? AC² - BC², আর AB² এর স্কয়ারটা উঠে দিলে রুটটা হয়। হ্যাঁ, তাহলে সন্নিহিত বাহুর সূত্রটাই কিন্তু তোমরা বুঝতে পেরেছো, সন্নিহিত বাহুর সূত্রটাই এটা হলো অতিভুজ স্কয়ার √অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। তাইলে হলো 4 × 16, কিন্তু এখানে 9, 16 থেকে 9 গেলে থাকে 7, তাহলে √7, সেটাই হলো আমাদের এবির মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এই সন্নিহিত বাহুর মানটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো কোজের মানটা প্রশ্নের মধ্যে চেয়েছে। কোজে = কি? ভূমিবাহী অতিভুজ, আমরা জানি কবরে ভূত অনেক, ভূমিবাহী অতিভুজ, তাহলে ভূমি হলো কত? এই ক্ষেত্রে কিন্তু ভূমি এইটা, এবিটা কিন্তু ভূমি, আর এটা কিন্তু লম্ব, বিসিটা লম্ব, আর এসিটা অতিভুজ। তাহলে কোজে = দুঃখিত, ভূমিবাহী অতিভুজ,
হয়ে গেল, আমরা পেয়ে গেলাম মানটা সেক ইকুয়াল টু, তাহলে কজের উল্টাটা সেক, অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ আছে 4 আর ভূমি আছে √7। এরপরে দেখো টেনের মানটা আমরা জানি যে লম্ব বাই ভূমি, এখানে চিত্রের মধ্যে দেখো লম্বটা কিন্তু বিসি 3 আর ভূমিটা হলো √7, এই দেখো 3/√7। এরপরে দেখো কট, টেনের উল্টাটাই কট, উল্টাই দিলাম, আর কসেক, সাইনের উল্টাটা কসেক, সাইনে আমরা ছিল কত 3/4, তাহলে কসেক হবে 4/3। সবগুলো আমরা পেয়ে গেলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, দেখো 3 নম্বর অঙ্কটাও প্রায় সেম। এখানে বললো 5 cos A equal to 8, 5 cot A equal to 8 or 15 cot A equal to 8। 15টা আমরা 8 এর নিচে দিলাম, আর চিত্রটা আমরা রাখলাম তোমার বোঝার সুবিধার্থে। খেয়াল করো, এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু, এই এ কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি। খেয়াল করো, এটা 90 ডিগ্রি হলে পরে এটা অতিভুজ, এসিটা অতিভুজ, আর এ কোণের বিপরীত বাহু হলো বিসি, বিসিটাই কিন্তু তখন লম্ব হবে। দেখো এ কোণের বিপরীত বাহুটা 15, এ কোণের বিপরীত বাহুটা 15, ওরা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে সন্নিহিত বাহু 8। যেহেতু এখানে আমরা কোটের থেকে কি পাই, লম্ব বাই ভূমি, এ কোণের বিপরীত বাহু যেহেতু লম্ব বিসি, তাইলে এটা কিন্তু আমাদের কোটটা কিন্তু ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, লম্বটা হইতেছে আমাদের 15 আর ভূমিটা হইতেছে 8। হ্যাঁ, তাহলে অতিভুজটা আমরা জানি যে অতিভুজ ইকুয়াল টু রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার 15 হোল স্কোয়ার প্লাস ভূমি 8 স্কোয়ার 225 প্লাস 64। এরপরে আমরা পরবর্তী শীটে চলে যাই। দেখো 3-এর বাকি অংশটা খেয়াল করো। এরপরে রুট 289কে রুট করলে পরে 17 আসে, তাহলে আমাদের উত্তরটা হলো 17। এটা পেলাম আমরা কি, অতিভুজটা পেলাম। সাইন এ ইকুয়াল টু কি, আমার সাইনের মানটা চাইছে, সাইন এ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লম্বটা ছিল আমাদের 15, অতিভুজটা 17, তাহলে লম্ব বাই অতিভুজ 15/17 হলো। সেকের মানটা চাইছে, সেকের মানটা কি আমাদের, সেক হলো কজের উল্টা, কজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ আমাদের 17 ছিল আর ভূমি ছিল 8, 17/8, সেটা সেক হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে আর একটা অঙ্ক করে আমরা আজকের মতো শেষ করব। দেখো দেওয়া আছে কি, সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে চিত্রটা আমরা এঁকে নিলাম। ঠিক এইভাবে কোণ সিটা 90 ডিগ্রি, কোণ সিকে কিন্তু আমরা 90 ডিগ্রি লাগলাম, এ বি সি এই দিক দিয়ে নিয়ে আসলাম। তারপরে এ বি ইকুয়াল টু 13, এ বি এটা কিন্তু অতিভুজ, যেহেতু 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাই অতিভুজ। এরপরে বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, আর হলো এবিসি, এবিসি এই কোণটাকে থেটা হিসাবে দেওয়া হয়েছে, এই কোণটা থেটা। তাহলে এসি, দ্যাট মিনস আমরা জানি যে এসিটা এখানে কি, এসিটা কিন্তু এখানে লম্ব, তাহলে এসির সূত্রটা আমাদের কি করতে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে ভূমি এখানে আছে 12, তাহলে এখানে হলো 13 স্কোয়ার করলে 169 আর 12 স্কোয়ার করলে 144, বিয়োগ করলে থাকে 25, রুট 25 মানে 5। তাহলে এসির মান, অতিভুজের মান আমরা পেয়ে গেলাম, অতিভুজ না লম্বের মানটা পেয়ে গেলাম আমরা 5, অতিভুজের মান আমরা 13 পেয়েছি আর ভূমির মান পেয়েছি 12। তাহলে আমরা যদি সাইন থেটা মানটা বের করতে চাই, তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, অতিভুজ 13, লম্ব 5, তাহলে 5/13। কজ যদি আমরা বের করতে চাই, কজের সূত্রটা কি,
ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে দেখো, ভূমি 12, অতিভুজ 13, তাহলে 12/13। আর 10 মানে কি লম্ব বাই ভূমি, লম্ব এখানে দেখো 5 আর ভূমি 12, তাহলে 5/12 হয়ে গেল। দুঃখিত। তাহলে এই পর্যন্তই আমরা আজকে রাখলাম, 4 নম্বর অঙ্কটা পর্যন্ত। তোমরা বিরক্ত হবে অনেক বেশিক্ষণ আমরা যদি ক্লাসটা নেই। অল্প করে বুঝেও কিন্তু ভালো করে বুঝতে হবে। আর এটা শুধু বুঝলেই হবে না, তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।